আচ্ছা, এখানে আমরা WBCS এর প্র্যাকটিস সেটের 81 নম্বরের জিকে থেকে আলোচনা করব। 81 থেকে 94 অবধি জিকেগুলো আমি অ্যান্সারগুলো বলে দেবো, আর তার সাথে এক্সট্রা ডিটেলস প্রোভাইড করব। ঠিক আছে? তো দেখো, 81তে বলেছে যে ভারতের সবথেকে ছোট রাজ্য গোয়ার সরকারি ভাষা কী? আচ্ছা, এটা মনে রাখবে, ভারতের গোয়া হচ্ছে একটা ভারতের ছোট্ট রাজ্য, এবং এটা আয়তনের নিরিখে সবথেকে ছোট রাজ্য বলা হয়। তো গোয়ার সরকারি ভাষা মনে রাখবে কোঙ্কনি। ঠিক আছে? তো কোঙ্কনি হচ্ছে গোয়ার সরকারি ভাষা। আর কোঙ্কনির ব্যাপারে বলে রাখি, কোঙ্কনি হচ্ছে 71তম সংবিধান সংশোধনী 1992 সালে। তো এই সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানে যে 8th শিডিউল আছে, মানে 8ম তফসিলে যুক্ত করা হয়েছিল। ঠিক আছে? তো সূচনাকালে ভারতে যখন সংবিধান রচনা হয়, সেই সময় 14টি ভাষা 8ম তফসিলে ছিল। তো তার মধ্যে মনে রাখবে আমাদের বাংলা ভাষাও ছিল, কিন্তু পরবর্তীকালে যে বাকি 8টি ভাষাকে যুক্ত করা হয়। ঠিক আছে? তার মধ্যে কোঙ্কনিটা তোমার 71তম সংবিধান সংশোধনী 1992 সালে যুক্ত করা হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছে যে গরিলা যুদ্ধ কে জনপ্রিয় করেছিলেন। আচ্ছা, গরিলা যুদ্ধটা একটু মনে রাখবে। এইটা কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনেশান, মানে আমাদের এখানে ভারতের কথা বলেছে। তবে ভারতেরটা আমি আগে বলে দিই, এটা মনে রাখবে শিবাজি মুঘলদের এগেনস্টে এই যুদ্ধটা খুব জনপ্রিয় করেছিল। ঠিক আছে? কিন্তু তার আগেও মনে রাখবে, তার আগে বলবো না ঠিক, এটা মানে বেশি ফেমাস আছে বাইরে হচ্ছে মাও সেতুং। ঠিক আছে? বা তোমার হচ্ছে চে গুয়েভারা, এই সমস্ত যারা যারা বিখ্যাত মানে যোদ্ধা ছিলেন, তো তারাই কিন্তু এটা বেশি ফেমাস করেছিল। তো ভারতের মধ্যে হলে এটা শিবাজি মনে রাখবে। ঠিক আছে? এখানে বলেছে কোন বিদেশিদের সঙ্গে রাজা কৃষ্ণদেব রায় সুসম্পর্ক বজায় রেখেছিলেন। ঠিক আছে? তো মনে রাখবে, রাজা কৃষ্ণদেব রায় পর্তুগিজদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। তো এই যে ডমিঙ্গো পেস নামক একজন পর্তুগিজ ট্রাভেলার ছিলেন, তিনি কিন্তু কৃষ্ণদেব রায়ের সময় দাক্ষিণাত্যের যে বিজয়নগর সাম্রাজ্য, সেখানে তিনি পদার্পণ করেছিলেন। ঠিক আছে? তো এই বিজয়নগর সাম্রাজ্যের কথা বললে মনে রাখবে যে কৃষ্ণদেব রায় ছিলেন এই বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। ঠিক আছে? তো এখানে 4টে বংশ রাজত্ব করেছিলেন। কেমন? তো সেই 4টে বংশের মধ্যে মনে রাখবে সঙ্গম, তুলুপ, সুলুপ, আরবিডু, এই 4টে বংশ হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যকে শাসন করেছিল। তার মধ্যে কৃষ্ণদেব রায় ছিলেন শ্রেষ্ঠ রাজা। আচ্ছা, এখানে বলেছে যে লাল পিঁপড়ের দেহে কোন অ্যাসিড উপস্থিত থাকে। তো মনে রাখবে, লাল পিঁপড়ের দেহে এখানে হচ্ছে ফর্মিক অ্যাসিড উপস্থিত থাকে। ঠিক আছে? এগুলো সব হচ্ছে জৈব অ্যাসিড, মানে যে মানে যেগুলো প্রাণী দেহে পাওয়া যায়। তো এখানে আমি আরও কিছু অ্যাসিডের কথা বলে রাখি। তো মনে রাখবে, লাল পিঁপড়ের হুলে থাকে হচ্ছে ফর্মিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, আবার দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে? লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড। ঠিক আছে? তো এইগুলো সব হচ্ছে এক একটা করে জৈব অ্যাসিডের নাম। আচ্ছা, তারপরে বলেছে যে নিচের কোন রোগটি খাদ্য দ্বারা সংক্রামিত হয় না। তো তবে এটা একটু এটা অ্যান্সার দেখেই করে দেওয়া হয়, মানে এমনি মানে বেশি কিছু বলার নেই। তো আমরা জানি টাইফয়েড রোগ যেটা হয়, সেটা কিন্তু সম্পূর্ণ খাদ্যবাহিত রোগ। ঠিক আছে? ও সরি, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি, হয়। আমি একবার না দেখছিলাম। হ্যাঁ, ঠিক আছে, টাইফয়েড রোগ হচ্ছে খাদ্য দ্বারা হয়। তো টাইফয়েড রোগটা মনে রাখবে, এটা সালমোনেল্লা টাইফি নামক একটা ব্যাকটেরিয়ার আক্রমণে হয়। তো এটা বিশেষ করে কন্টামিনেটেড ওয়াটার অ্যান্ড কন্টামিনেটেড মিল্ক, মানে যদি আমরা দূষিত জল অথবা দুধ পান করি, তো সেখান থেকেই টাইফয়েডটা কিন্তু খুব, মানে শুনতে টাইফয়েড, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা রোগ। ঠিক আছে? এবং অতীতকালে কিন্তু এই টাইফয়েড রোগে বহু মানুষের মৃত্যু হয়েছে। এখন যদিও এই রোগের ট্রিটমেন্ট এসে গেছে। ঠিক আছে? ওষুধ দ্বারা খুব ইজিলি একটু সাবধানতা অবলম্বন করলেই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তবে এই রোগটা হলে একটা মনে রাখবে যে চুল খুব উঠে যায় মানুষের। ঠিক আছে? এই রোগটা হওয়ার কিছুদিন পরে মানে চুলের গোড়া খুব আলগা হয়ে যায়, তো চুল উঠে যায়। তো সেক্ষেত্রে চুলটা বিশেষ করে একটু, মানে ওই সময়টা মানে ছেলেদের ক্ষেত্রে বলে যে চুলটা একদম মানে ন্যাড়া হয়ে যেত, মানে এই সময় মানে চুলের গোড়ায় খুব, মানে গোড়াটা দুর্বল করে দেয়। তো যাই হোক, আর জীবাণু, মানে আর রোগগুলোর কথা বলে দিচ্ছি। ম্যালেরিয়া মনে রাখবে,
এটা হচ্ছে প্লাজমোডিয়াম নামক যে আদ্য প্রাণীটা, সেই প্লাজমোডিয়ামের আক্রমণে হয়। ঠিক আছে, এখানে এই ম্যালেরিয়াটা মনে রাখবে স্ত্রী অ্যানোফিলিস মশা, যেটা রাত্রিবেলায় 11টার পর সাধারণত এদের কামড়াতে দেখা যায় বেশি, রাত্রির থেকে ভোর অবধি এরা অ্যাক্টিভ থাকে। আর এরা মনে রাখবে যে 45 ডিগ্রি কোণ করে কিন্তু রোগীর দেহে বসে, রক্তপান করে। আর স্ত্রী অ্যানোফিলিস মশা কিন্তু, পুরুষ মশা কিন্তু মনে রাখবে রক্ত খায় না, পুরুষ মশা কিন্তু গাছের রস খায়। পুরুষ মশার যেহেতু হুলটা সেটা খুবই চওড়া হয়, তো মানবদের যে রক্তপান করে স্ত্রী মশারা। তো এখানে ম্যালেরিয়া রোগটা যে জীবাণুটা ঘটায় আদ্য প্রাণী মনে রাখবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ঠিক আছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ওভাল, এরম বিভিন্ন ধরনের হচ্ছে 4টে টোটাল প্লাজমোডিয়ামের আছে, আর একটা নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই 4টে দ্বারা হয়। এদের মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম যেটা হয় সেটা কিন্তু একদম সরাসরি আমাদের মস্তিষ্ককে আক্রমণ করে। তো সে আমাদের মস্তিষ্কের যে ম্যালেরিয়াটা, যেটা ব্রেন ম্যালেরিয়া বলে, সেটা খুবই তোমার একদম ফ্যাটাল ডিজিজ যাকে বলা হয়, মানে যেখানে মানুষের মৃত্যু প্রায় নিশ্চিত থাকে। আর তারপরে বলে যে টিটেনাসটা মনে রাখবে এটা ক্লস্ট্রিডিয়াম টিটেনির আক্রমণে হয়। এই ক্লস্ট্রিডিয়াম টিটেনি কিন্তু এটা তোমার হচ্ছে এই জং ধরা, মানে কোনো ধাতুর অংশ, বিশেষ করে লোহা বা হচ্ছে টিন, এই জাতীয় কিছুর মধ্যে এটা বিরাজমান। বিশেষ করে মাটি, মানে একটু মানে ধুলোবালিতে এই ব্যাকটেরিয়াটা খুব থাকে। তো সেক্ষেত্রে যদি সেই রোগী যদি মানে যিনি এফেক্টেড হন আর কি, মানে আমাদের কারো পা কেটে গেলে, হাত কেটে গেলে, মানে সেটা লোহায় কাটুক আর যে কোনো কিছুতেই কাটুক, আমাদের টিটেনাসটা নিয়ে নিতে বলে। তো এটা হচ্ছে এই টিটেনাসটা মনে যাবে ক্লস্ট্রিডিয়াম টিটেনির আক্রমণ হয়। এটাও কিন্তু খুব ভয়ঙ্কর একটা রোগ, শুনতে টিটেনাস কিন্তু হলে একদম জীবন শেষ। আচ্ছা, তারপর হচ্ছে মাম্পস। ঠিক আছে, মাম্পস মনে রাখবে একটা ভাইরাস ঘটিত রোগ। এটা আমাদের হচ্ছে প্যারোটিড গ্রন্থিটার মধ্যে একটা ব্যথা, ফোলা, মানে এটা একটা জ্বলনশীল ভাব অনুভব করায়। আর এটাতে হয় কি, জ্বর আসে এই রোগটাতে। ঠিক আছে, আচ্ছা, তারপর এটা কী বলছে, হরপ্পায় প্রাপ্ত বেশিরভাগ সিলমোহরগুলি কী দ্বারা নির্মিত ছিল? তো মনে রাখবে হরপ্পাতে এগুলো সব বেশিরভাগ টেরাকোটার কাজ হতো এখানে। ঠিক আছে, তারপরে বলেছে যে পল্লবরা কোথায় রাজত্ব করতেন। ঠিক আছে, আচ্ছা, পল্লবরা এটা একটু মনে রাখবে, পল্লবরা কিন্তু কাঞ্চিপুরমে কিন্তু ওদের একটা ছিল। ঠিক আছে, ওদের রাজধানী ছিল। তো হ্যাঁ, এখানে কাঞ্চিপুরম দিয়ে দিয়েছে, এই তাহিরপুর, কাঞ্চিপুরম, মাদুরাই, তিরুচিরাপল্লি। আচ্ছা, এখানে পল্লবদের কথা বলে রাখি, এদের রাজধানী ছিল হচ্ছে কাঞ্চিপুরমে। ঠিক আছে, এবং পল্লবদের মধ্যে যদি বলা হয় যে শ্রেষ্ঠ রাজাকে, বলবে প্রথম নরসিংহ বর্মন। ঠিক আছে, এই প্রথম নরসিংহ বর্মন, তাকে মামল্য উপাধি দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাকে বাতাবিকোণ্ড বলা হতো। এর কারণ তিনি মনে রাখবে যে এই যে প্রথম নরসিংহ বর্মন চালুক্য বংশের না, তোমার যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্রাট ছিল, তার নাম ছিল হচ্ছে দ্বিতীয় পুলকেশী। হ্যাঁ, সম্ভবত দ্বিতীয় পুলকেশী। হ্যাঁ, দ্বিতীয় পুলকেশীকে ইনি হত্যা করেছিলেন, মানে এনার সাথে যুদ্ধে দ্বিতীয় পুলকেশী হেরে যান এবং মারা যান। তো ঠিক আছে, তো এখানে দ্বিতীয় পুলকেশীর ব্যাপারে আমি আরেকটা জিনিস বলে রাখি, এই দ্বিতীয় পুলকেশীর সাথে যুদ্ধেতেই হর্ষবর্ধন তার জীবনের প্রথম মানে একটি মাত্র যুদ্ধে হেরেছিলেন, সেটা হচ্ছে দ্বিতীয় পুলকেশীর সাথে। কিন্তু আনফর্চুনেটলি দ্বিতীয় পুলকেশী এই প্রথম নরসিংহ বর্মনের কাছে পরাজিত হন এবং নিহত হন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কাঞ্চিপুরম হবে। আচ্ছা, এখানে বলেছে যে ঢুক্কার শব্দটি কিসের সাথে যুক্ত? ঢুক্কার একটা এটা একটা খেলার টার্ম একটা মনে রাখবে। হ্যাঁ, ঢুক্কার, ঢয়সু কয় আকার র। তো ঢুক্কারটা মনে রাখবে পোলো খেলার সাথে সম্পর্কিত। এই ঢুক্কারের ব্যাপারটা একটু বলে রাখি, পোলোতে যে 7.5 মিনিটের যে একটা করে গ্যাপ হয়, সেই একটা করে যে ডিউরেশান, 7.5 মিনিটের যে ডিউরেশানটা হয়, সেই ডিউরেশানটাকে ঢুক্কার বলা হয়। আচ্ছা, এছাড়া সাঁতার, শুটিং, টেনিস, এখানেও এই সমস্ত খেলাগুলো তো এক একটা করে টার্ম হয়, এগুলো একটু তোমরা দেখে রাখো। ঠিক আছে, সাঁতারে যেরকম একটা খুব ইম্পর্ট্যান্ট দেওয়া হয়েছে, সে হচ্ছে বাটারফ্লাই। এটা খুব জিজ্ঞাসা করে পরীক্ষাতে। ঠিক আছে, আর টেনিসে যেরকম হচ্ছে লন টেনিসে বিভিন্ন টার্মগুলো আছে, স্ম্যাশ নামক একটা যেমন টার্ম আছে, এটা বিভিন্ন টার্ম আছে, এগুলো তোমরা দেখে রাখবে একটু। আচ্ছা, ভারতের কোন উপজাতির সংখ্যা সর্বাধিক? এখানে বলছে ভিল, কোল, সাঁওতাল, মুন্ডা। মনে রাখবে ভিল উপজাতি। হ্যাঁ, ভিলটা কিন্তু ভারতের সর্বাধিক পরিমাণে থাকে। কিন্তু ভিলদের একটা অবস্থান আমি বলে রাখছি, এটা মনে রাখবে ওই মধ্যপ্রদেশ আর রাজস্থানের না একটু মানে লাগোয়া ওই দিকগুলোতে থাকে। ভিল কিন্তু সবথেকে বেশি পরিমাণে ভারতের মানে এই যে মানে যতগুলো মানে উপজাতি সম্প্রদায় আছে, তাদের সংখ্যার নিরিখে ভিল সবথেকে বেশি থাকে।
কেমন? এটা তোমার এদের যে বাসস্থানটা যদি বলা হয়, এটা এই যে রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, এছাড়াও মনে রাখবে মহারাষ্ট্র, গুজরাট বা ছত্তিশগড়ে আছে। তো তবে একটু মেনলি এটা রাজস্থানকেই একটু ধরা হয়, এটাকে বলা হয়। ঠিক আছে। সংবিধানে কোন অংশে সমাজতান্ত্রিক ন্যায়ের কথা বলা হয়েছে? এই সমাজতান্ত্রিক ন্যায় এটা আমরা সবাই জানি যে প্রিয়াম্বলে বলা আছে, প্রস্তাবনায়। আচ্ছা, 1, 2, 3 নাটকটি কে লিখেছিলেন? আচ্ছা, 1, 2, 3 নাটকটা, এটা একটু আমার কনফিউশন আছে, মানে কনফিউশন আছে বলছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যতটা সম্ভব নারায়ণ সান্যাল হবে। তোমরা একটু এটাও দেখে নিও, একটু গুগল করে দেখে নিও। প্রোডাক্ট পদ্ধতি জাতীয় আয় নির্ণয় আর কী নামে পরিচিত? এই যে বলছে প্রোডাক্ট পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় আর কী নামে পরিচিত, এটা মনে রাখবে যুক্ত মূল্য পদ্ধতি। ঠিক আছে, এটাকে যুক্ত মূল্য পদ্ধতি বলা হয়। ভারতের সবথেকে উৎকৃষ্ট চা উৎপাদিত হয় কোথায়? এটা আমরা সবাই জানি দার্জিলিং হবে। ঠিক আছে, এটা কিন্তু আসাম করবে না তোমরা, মানে আসামে কিন্তু মনে রাখবে যে আসামের চাও কিন্তু খুবই উৎকৃষ্ট মানের। তবে আসামে যেটা হয় আর কি, আসামের চাটা স্বাদে আর অ্যাকচুয়ালি আসাম হচ্ছে চা উৎপাদনে ভারতের প্রথম, সেই জন্য চায়ের নাম উচ্চারিত হলে আসামটাকে আসামের নামটা আসে আগে। কিন্তু যদি বলা হয় যে মোস্ট ফ্লেভারাস টি, যদি মানে সুগন্ধ, মানে যে চায় মানে গন্ধে আর কি মানুষকে পাগল করে দেয়, সেইটা হচ্ছে দার্জিলিংয়ের চা। এটা কিন্তু মানে পৃথিবী বিখ্যাত মনে রাখবে, মানে এর গন্ধের কাছে মানে গোটা পৃথিবীর সব চা, মানে কী বলবো, মানে সব চা মানে এর লাইনে পড়ে আছে। আগে সবথেকে উৎকৃষ্ট, সবথেকে ভালো সেরা চা হচ্ছে পৃথিবীতে আমাদের এই দার্জিলিংয়ের চা। ঠিক আছে। আচ্ছা, চায়ের ব্যাপারে একটু বলে রাখি, চায়ে তোমার মনে রাখবে ফ্ল্যাভোনয়েডস থাকে, চায়ে তোমার হচ্ছে ট্যানিন থাকে। ঠিক আছে। আর এই চা পাতা বিভিন্ন ধরনের হয়, একটা হচ্ছে কালো চা হয়, একটা সবুজ চা হয়, যেটাকে আমরা গ্রিন টি বলে থাকি। যে গ্রিন টিটা কী হয় না, এটা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট নামে পরিচিত, মানে যারা বিশেষ করে লিভারের ফ্যাট বা ওই জাতীয় শরীরের মেটাবলিজম বাড়াতে চান, তারা এই গ্রিন টিটা পান করেন। ঠিক আছে। আর ভারতের চা উৎপাদনে মনে রাখবে প্রথম হচ্ছে আসাম, মানে চা উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে আসাম। আর ভারতের প্রথম যদি বলা হয়, এখান থেকে কোশ্চেন আছে যে ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত প্রোডাক্ট, ঠিক আছে, সেই জিআই ট্যাগ পেয়েছিল কিন্তু দার্জিলিংয়ের চা। এটা তোমরা মাথায় রাখবে, কেমন? এটা সম্ভবত 2000 ওই 4-5 সাল নাগাদ পেয়েছিল। এটা একটু তোমরা গুগল করে নেবে। আর চা গবেষণা কেন্দ্র মনে রাখবে আসামের জোরহাট টোকলাই, একটা জায়গা নাম আছে, এই যে জোরহাট, এই যে এখানে অপশান থাকে জোরহাট দেওয়া আছে, এখানে কিন্তু ভারতের চা গবেষণা কেন্দ্র আছে, কেমন? ঠিক আছে। আর নীলগিরিতেও মনে রাখবে, নীলগিরিতেও চা উৎপাদন করা হয়, যেটা দক্ষিণ ভারতের চা। এই চাটাও কিন্তু খুব উৎকৃষ্ট মানের হয়, এটাও কিন্তু আমাদের ভারতে বলো বা বিদেশে কিন্তু খুব মানে এই চাটা চাহিদা আছে। ঠিক আছে। তারপরে বলেছে দক্ষিণ দিক থেকে আগত কোন নদীটি গঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে? তো এইটা আমি মানে প্রথমেই এটা আমার চোখে পড়েছিলাম, তাই একটু অ্যান্সারটা আগে দিয়ে দিয়েছিলাম। তো এটা যাই মনে রাখবে সোন। ঠিক আছে, দক্ষিণ দিক থেকে আগত মনে রাখবে, এটা কিন্তু সোনটা মনে রাখবে উত্তরপ্রদেশের সোনভদ্র ডিস্ট্রিক্টে। হ্যাঁ, না এটা একটু দেখে রাখতে হবে আমাকে। তো সোন নদীটা মনে রাখবে ওই তোমার দক্ষিণ দিক থেকে এসছে। ঠিক আছে, মানে দক্ষিণ দিক থেকে বলতে ভারতের হচ্ছে ওই পেনিনসুলা যে পার্টটা আছে ওই দিক থেকে এসছে, এসে গঙ্গার সাথে মিশেছে। এটা সম্ভবত ওই সোনভদ্র ডিস্ট্রিক্টেই বা গঙ্গার সাথে বোধহয় অ্যাড হয়েছে। আর এছাড়া মনে রাখবে এই যে চম্বল, বেতোয়া, ঠিক আছে, কেন, তো এরা কিন্তু দক্ষিণে, এটা উত্তরের থেকে এসছে। ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের 94 নম্বর, মানে এই যে পেপারে এবারে যে সেটটা দিয়েছিল এটার এই অবধিই দিয়েছিল, এটা শেষ কোশ্চেন ছিল। তাহলে যাই হোক, আমি ডিটেলসগুলো প্রোভাইড করে দিলাম। তোমরা যদি মনে হয় যে ক্লাসটা উপকারী বা তোমাদের কোনো কাজে আসছে, তাহলে আমাকে একটু কমেন্টে জানাবে তোমরা, তাহলে আমি আরও ভিডিও দেবো, একটু তোমাদের সাথে তাহলে মানে এগিয়ে যাওয়ার আমি একটু মানে ভরসা পাবো। তো তোমরা একটু এইভাবে একটু, আমি এখন ক্লাস সবে শুরু করেছি, আমি আস্তে আস্তে ডিজিটাল বোর্ডও কিনবো, আমি ক্লাস তোমাদের জন্য দেবো। মোটামুটি যে এক্সট্রা ফ্যাক্টগুলো প্রোভাইড করব তোমাদের মানে ইন ফিউচারের বিভিন্ন পরীক্ষাতে কাজে লেগে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।